স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে প্রবৃদ্ধি ছিল ভুয়া, রয়টার্সকে জানালেন ডক্টর ইউনূস। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্রের আদালত। চোটে জোকোভিচের বিদায়, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেললেন মাত্র এক সেট। এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। সুইজারল্যান্ডের দাভোসে তিনি এ সাক্ষাৎকার দেন। বিশ্ব কেন সে সময় শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি সে কথা উল্লেখ করে তার দায় পুরো বিশ্বকে নিতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। কেন তিনি এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি ডক্টর ইউনূস। তবে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। তার শারীরিক অবস্থার বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে। লন্ডনে সাংবাদিকদের কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সেটা কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে গণতন্ত্রের জন্য 16 বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে, জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন রিজভী। আগে সংস্কার পরে নির্বাচন, এমন মন্তব্য পতিত সরকারের কথার পুনরাবৃত্তি বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে? সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান যে 1-11 পুনরাবৃত্তি হবে? সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্যথায় ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলটির এই শীর্ষ নেতা। সকালে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে সব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। এমন কোনো হঠকারী কাজকলাপ আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষকরা। এ সময় নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য
পাঠ করেন তারা। এর আগে সকালে 10ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান নেন। তারা জানান 13তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা হচ্ছে শিক্ষকদের অমর্যাদার শামিল। বর্তমানে 13তম গ্রেডের বেসিক বেতন 11,000 টাকা, 10ম গ্রেডে হলে তা দাঁড়াবে 16,000 টাকায়। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সরকারের কাছে এটাই দাবি যে আমাদের 10ম গ্রেড যেন অবশ্যই পাই। আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্ত হতে চাই এবং এখানেও আমাদের বৈষম্য রয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয়, এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না। রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঠাকুরগাঁওয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দীর্ঘ 9 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টায় কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে চ্যানেলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত 1:30টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে আটকে পড়েন অসংখ্য যানবাহনের চালক ও যাত্রীরা। তীব্র শীতে পড়েন চরম দুর্ভোগে। পরে সকালে ফেরি চলাচল স্বাভাবিক হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। আসলে আমরা খুবই ভোগান্তির ভিতরে, এই বাচ্চা নিয়ে মহিলা নিয়ে বাসের জানলা দিয়ে একজন ছিনতাইকারী হাত দিয়ে থাবা দিয়ে আমার ফোনটা নিয়ে গেছে। আমার একটা পরীক্ষা ছিল ঢাকা মতিঝিল ভূমি মন্ত্রণালয়, কুয়াশার কারণে আটকা পড়ছি। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হলো সাভারের কুখ্যাত মাদক কারবারি জোবায়ের হোসেন জুয়েল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 1000-এরও বেশি ফেনসিডিল। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের আলমনগর এলাকায় সুগন্ধা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ঘরে মজুদ থাকা নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করা হয়। জোবায়েরের বিরুদ্ধে ভারত থেকে ফেনসিডিল এনে সাভার, গাজীপুর, টঙ্গী সহ আশপাশের এলাকায় সরবরাহের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং সে ঢাকা সহ ঢাকা জেলার আশপাশের জেলায় মাদক ফেনসিডিল সে সাপ্লাই দিয়ে থাকে। সে ইন্ডিয়া থেকে সরাসরি ফেনসিডিল আমদানি করে। চীনের নামকরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান JMV ব্র্যান্ডের লাইট সেডান মডেলের গাড়ি বাজারে আনলো দেশের অটোমেটিভ খাতে পরিবেশ বান্ধব মোটর গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে 3 দিনব্যাপী ঢাকা মোটর ফেস্ট এ আধুনিক গাড়িটি প্রদর্শিত হচ্ছে। সুলভ মূল্যের গাড়িটির চার্জ রেঞ্জ 500 কিলোমিটার। গাড়ি আমদানি ও সংযোজনে নতুনত্ব নিয়ে আসা মা এন্টারপ্রাইজের অন্যান্য ব্র্যান্ডের বেইক ও DFSK এর নতুন মডেলের গাড়িও প্যাভিলিয়নে গাড়ি প্রেমীদের মন কাড়ছে। ফেস্টে প্রগতি ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি গাড়ির প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 25 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর এই আদেশ দেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এর আগে 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ।
দীর্ঘ 15 মাসের ধ্বংসযজ্ঞের পর বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন আরও কয়েকজন। দক্ষিণ ও মধ্য গাজায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে আল জাজিরা জানায়, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো গণহত্যার মতো আরেকটি গণহত্যা জেনিনে শুরু হতে যাচ্ছে। সেখানকার ডেপুটি গভর্নর জানান, ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরের 4টি প্রধান প্রবেশ মুখ অবরুদ্ধ করে রেখেছে এবং এতে প্রবেশ ও বের হওয়ার সব পথ কার্যত বন্ধ হয়ে গেছে। খেলার সংবাদ। 2 দিন বিরতির পর রোববার আবারও ঢাকায় শুরু হচ্ছে বিপিএল। এখানে শেষ হবে একাদশ আসর। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স, আর টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স। আর ব্যাটে বলে শীর্ষ 5-এ বাংলাদেশিদের জয় জয়কার। এর মধ্যে বোলিংয়ে শীর্ষ 5-এর 3 জনই বাংলাদেশি। 7টি দলের মধ্যে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। 8টি ম্যাচ খেলার পর নবম ম্যাচে এসে তাদের অপরাজয়ের তকমা থামে দুর্বার রাজশাহীর বিপক্ষে। 10 ম্যাচে 6 হার ও 4 জয় টেবিলের 5ম স্থানে থাকা রাজশাহীর তাসকিন ও এনামুল দুজনেই আছেন এবারের আসরে সর্বোচ্চ রান ও উইকেট শিকারের তালিকায়। 10 ম্যাচে 379 রান এনামুলের, আর তাসকিন আহমেদ 10 ম্যাচে নিয়েছেন 22 উইকেট। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল 8 ম্যাচে 6 নিয়ে টেবিলের 2-এ অবস্থান করছে। 3-এ রয়েছে চিটাগাং কিংস। দলটার হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন আলিস আল ইসলাম। 8 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। 9 ম্যাচে 4 জয় ও 5 পরাজয় নিয়ে 4-এ অবস্থান করছে খুলনা টাইগার্স। দলটির অন্যতম তারকা অলরাউন্ডার মেহেদী মিরাজ বোলিংয়ে সেরা 5-এ না থাকলেও 3-এ আছেন সতীর্থ আবু হায়দার রনি। 8 ম্যাচে তার উইকেট 15টি। তারকায় ঠাসা ঢাকা ক্যাপিটাল শেষ দিকে এসে জ্বলে ওঠার চেষ্টা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে আলো ছড়ান লিটন দাস। আর এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিকও ঢাকার তানজিদ তামিম। 9 ম্যাচে 420 রান করেছেন তিনি। প্লে অফ থেকে মোটামুটি ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। 9 ম্যাচে 2 জয় ও 7 হারে পয়েন্ট টেবিলের 7ম স্থানে অবস্থান করছে তারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে প্রবৃদ্ধি ছিল ভুয়া, রয়টার্সকে জানালেন ডক্টর ইউনূস। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্রের আদালত। চোটে জোকোভিচের বিদায়, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেললেন মাত্র 1 সেট। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত স্পোর্টস বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।